বাসর রাতে ঘরে সব লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তে গা ভর্তি গয়না, বাড়ি, লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। হঠাৎই পুরুষালী চিৎকারে কে ফুটেতে, এই বিয়ে আমি মানি না, তাই আপনাকে স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দিব আমি। কথাগুলো বলেই জাঙ্কুক হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতেই তে মনে মনে বলে, সে কি আমার স্বামী? ও না, তিনি তো আমার স্ত্রী হিসেবে মানেনি না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানবো না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেভাবেই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। জীবন জাঙ্কুক। সবচেয়ে বেশি বিরক্তিকর আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নও ভাবিনি এই মানুষটাকে আমায় একদিন বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি কিম তেইয়ং। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন আমার নাম জিয়ন তেইয়ং। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলছে তে। জাঙ্কুক এখনো বাড়িতে আসেনি। অন্য মনস্ক হয়ে তে কাঁচের চুড়িগুলো খুলছিল। ঠিক তখনই হাত ফসকে কাঁচের চুড়িগুলো পরে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তা দেখে তে মনে মনে ভাবে, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলোর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তের। ড্রেসিং টেবিলটা আমার, মিস কিম, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। তে আয়নায় তাকিয়ে দেখে জাঙ্কুক তার পেছনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তিকর চাপ নিয়ে। তে উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলল, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপরে এভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। বিয়েটা যখন হয়ে গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? জাঙ্কুক তের হাতের কবজি শক্ত করে চেপে ধরল, যার কারণে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। তের হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত জাঙ্কুকের মুখের দিকে তাকায়নি। এত সাহস ভালো না, আমার সামনে সাহস দেখানোর চেষ্টাও করবে না মিস কিম। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি মানি না, আর কোনোদিন মানবো না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার সংসার নিয়ে। জাঙ্কুক তের হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তের হাত দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই তার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিল তার জীবনটা শেষ। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ডরোব থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ে। তে এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে একই জায়গায়। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বিরাতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। তে জাঙ্কুকের দিকে ফিরে তাকিয়ে দেখলো জাঙ্কুক পাশ ফিরে শুয়ে পড়েছে। তেও আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটাও ধুয়ে নিল। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় জাঙ্কুক চেপে ধরেছিল সেই জায়গায় হাতের শিরা ছিল। তে ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলো একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবছে, আমার শত্রুরা যেন এমন ফুলসজ্জার রাত না হয়। সবার এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই তে উঠে বসলো। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলো বিছানা পরিপাটি করে গুছানো। অর্থাৎ জাঙ্কুক ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চলে গেছে। তে উঠে দাঁড়াতেই তের হাতে কাটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়লো। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? তে নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পেল, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে। দরজা তো বন্ধ ভিতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমার সেই সময়টুকু দেবেন না। আর কথা না বাড়িয়ে তে ফ্রেশ হয়ে নিচে নেমে যায়। তে গিয়ে চেষ্টা করে তার শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে তে একটু অবাক হয়ে বলে, মা কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কি হলো মা, আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন? কোনো কি সমস্যা হয়েছে? তে শাশুড়ি জিন তার দিকে করুণভাবে তাকালো। তার হাত ধরে ওনার পাশে বসিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। তে জিনের কথা কিছু বুঝতে পারলো না, তাই জিনকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে একটু খুলে বলবেন? জাঙ্কুক চলে গেছে আজ তার ইউনিভার্সিটিতে। ও ওখানেই হোস্টেলে থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুর মশাইয়ের কথা শুনে তে বুঝতে পারলো গত রাতে জাঙ্কুক যা বলেছিল তাই করেছে। চলে গেছে অনেক দূরে তার থেকে। নিজের উপর নিজেরই বড্ড বেশি করুণা হচ্ছে আজ তে। এত সুন্দর ভাগ্য করে জন্মেছে তে, ভাবতে অবাক লাগছে তের কাছে। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো ও শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কথা শুনেনি, রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলেই তে রান্নাঘরে চলে গেল। বাবা মার জন্য চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলো। বৌমা, তোমার তো ইচ্ছে ছিল ইংরেজি অনার্স করার, সেটা তো আবার সিউল ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎই প্রশ্ন।
আমি তোমায় সিউল ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কি বা করবে তুমি ঘরে একা বসে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। শ্বশুরের এমন কথা শুনে তে আকাশের চাঁদ যেন হাতে পেল। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেল। এবার তে তার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবে। সব মেয়ে কি আর স্বামীর সুযোগ সমর্থন পাশে পায়? তেও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিল। বাবা, আমি সিওল থেকে পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে তো সিউল বেশি দূরে নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে বাবা, আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। তের কথা শোনার পর জিন আরএমকে ইশারা করেন আর তাতেই আরএম রাজি হয়ে যায়। জিন হয়তো বুঝতে পেরেছেন তে ওখান থেকে পড়াশোনা করতে চায়, তাই আর উনিও বাধা দেননি। তে মনে মনে বলে, এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সবকিছু থেকে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছে তে। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে, নিজেকে প্রস্তুত করছে ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে একজন বলে ওঠে, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে তের মোটেও পছন্দ হলো না। তে সোজাসুজি উত্তর দিল, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র। তো আমি কি করবো এখন? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে একেবারে কাজের কথা চলে এলে। যাক ভালো, তাহলে শোনো তোমায় কি করতে হবে। আপনাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এইভাবে জুনিয়রদের র্যাক করেন কেন? জানেন এখন এটা আইনত অপরাধ। জানি তো, তাই সবার উপর র্যাক করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। তে ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি তের হাত ধরে টান দেয়, আর তে তার হাত ছাড়িয়ে সোজোর একটা চড় বসিয়ে দেয় ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুললে এটার অপরাধ করলে না, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা তের দিকে এগিয়ে আসতেই তে ক্লাসরুম থেকে দৌড় মেরে বের হয়ে যায়। আর কোনো একজনের সাথে পাবে যে হুমড়িকে পড়ে যায় মেঝেতে। শুনতে পাই ওদের কথা। বাহ লিসা, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। তে পড়ে যাওয়ার কারণে হাতের কোনোই আর পায়ের হাঁটুতে বেশ চোট পায়। উঠতে যাবে এমন সময় এক জোড়া পা এসে তার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতে ও নিচু হয়ে সাহায্য করলো তেকে উঠতে। ও তেকে জিজ্ঞেস করলো, নতুন এসেছো? হ্যাঁ। তেকে দাঁড় করিয়ে জিমিন ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত বাস করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে এবার আসতে পারো। এই জিমিন, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়েও বললো না। লিসা নামের মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ জিমিন, আমাদের সব কাজে এভাবে তোর নাক না গলানোই ভালো। আমার নাকটা খুব সুন্দর তীক্ষ্ণ তো, তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোঝা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে, তাই। জিমিনের কথা শেষ হওয়ার আগেই লিসা বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে। তে বুঝতে পারলো যে মেয়েটি তাকে সাহায্য করলো তার নাম জিমিন। মেয়েটিকে তের কাছে বেশ ভালো লেগেছে, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। তের ভাবনার মাঝে জিমিন তের চোখের সামনে তুড়ি বাজিয়ে তের গোল কাটালো। তে একটু ইতস্তত করে জিমিনকে জিজ্ঞেস করলো, তোমার নাম জিমিন? পার্ক জিমিন, সবাই জিমিন বলে চেনে আমায়। তুমি? কিম তেইয়ং, ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে থেকে পড়বি নাকি? হ্যাঁ। বুঝলাম, আরো অনেক কিছু সহ্য করতে হবে তোকে। জিমিনের তুই বলে সম্বোধন করাইতে একটু সাহস পেয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু হবে আমার? জিমিন তের দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেলল, তখন তেরও ভালো লাগলো। জিমিন মেয়েটা যে বেশ রাগী এবং সাহসী তা দেখে বোঝা যায়। হাঁটতে হাঁটতে জিমিন তেকে জিজ্ঞাসা করলো, দেখ ওখানে ওই লিসার দল একটু উৎপাত করে। সবার সাথে না, যারা একটু দুর্বল তাদের সাথেই শক্ত থাকবি। তার মানে এই নয় যে তুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। এখন তো র্যাক করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদম দিবি না। জিমিনের কথা শুনে তে একটা স্বপ্ন ডুব দিল। মনে মনে ভাবছে, এখন কি হবে? প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চোর মেরে দিলাম, এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? এক মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? জিমিন সত্যিটা ধরে ফেলাইতে আর লুকাবে না ঠিক করলো। আসলে হ্যাঁ, তখন হাত ধরে মেরে দিয়েছে একটা চোর। তে ইতস্তত করে কথাটা বলে জিমিনের দিকে তাকাতেই দেখলো জিমিনও তার দিকে তাকিয়ে আছে। তখনই জিমিন বলল, যাকগে, যা করেছিস ভালো করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে, যা হবে পরে দেখা যাবে। ওর আমানত নাকি তুই যে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুচ্ছের লাফাঙ্গার দল। হাট। জিমিন ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গসগস করতে করতে। তে ওর পিছু পিছু যাচ্ছে আর ভাবছে, এই মেয়ে তো আমার থেকে বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বললো গায়ে হাত তুলবি না,
আর এখন বলছে হাত ভেঙে রেখে দিতে। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কি জানি বাবা। তে আর বেশি কিছু না ভেবে জিমিনের পেছনে ছুট দিল, কারণ ও অনেকটাই এগিয়ে গেছে। দুপুর হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর জিমিন আর তে হোস্টেলের সামনে এসে পৌঁছালো। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার তো রুম অন্যজনের সাথে দিল। সে আমি ম্যানেজ করে নেব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে, আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কালকে থেকে না ক্লাস করব, ওকে? ওকে। জিমিনকে বলে তে ফ্রেশ হতে চলে গেল। বেশ ভালো লাগলো তের কাছে প্রথম দিন একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে জিমিনের সাথে বেরোলো। ও এক এক করে হোস্টেলের সবার সাথে পরিচয় করিয়ে দিল তেকে। পরিচয় শেষ হওয়ার পর তে আর জিমিন ভার্সিটিতে এসে উপস্থিত হলো। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোন স্যার ম্যাডাম কেমন সেটাও জিমিন থেকে বলল। সেই সময় হঠাৎই তের চোখ গেল সামনের দিকে, আর পা দুটো থমকে গেল।